জমির নামজারি পদ্ধতি চিরতরে বাতিল হলো, আর কাউকে করতে হবে না নামজারির আবেদন। জমির মালিকানা প্রমাণে দুইটি দারুণ সুখবর প্রদান করলো ভূমি মন্ত্রণালয়। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতিটি কিভাবে বাস্তবায়িত হবে, জমির মালিকানা অর্জনে ভূমি মালিকদের করণীয় কোনো কিছু রয়েছে কিনা, আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যারা জমির মালিকানা অর্জন করি তারাই শুধুমাত্র বুঝি যে জমির মালিকানা অর্জন করার জন্য যে নামজারি প্রসেস, সেই প্রসেসটি কতটা গ্যাঞ্জামপূর্ণ, কতটা হয়রানির। কেননা সুষ্ঠুভাবে আইনে যেভাবে বর্ণিত রয়েছে কিংবা যে নিয়ম দ্বারা নামজারি করে নেওয়ার কথা, সেই নিয়মে কখনোই কোনো ব্যক্তি নামজারি করে নিতে পারে নাই। আমাদের এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে এত পরিমাণে এই নামজারি সংক্রান্ত সমস্যা নিয়ে কমেন্টস আসে যে সেগুলো দেখলে মনে হয় যে ভূমি অফিসের প্রথাটা, এই ভূমি অফিসের যে কার্যকলাপ, সেগুলো সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দেওয়া হোক। এবং এই যে নামজারি যারা করে না, তারা যে জমিটির মালিকানা অর্জন করে, সেই জমিটির মালিকানা ধরে রাখতে গেলে তাদেরকে যে কত পরিমাণে জল ঘোলা করে তারপর জমিটির মালিকানা ধরে রাখতে হয়, সেই বিষয়ে হাজারো উদাহরণ দেওয়া সম্ভব। তার মধ্যে ছোট্ট একটি যদি উদাহরণ দেই, এমনও অনেক সময় ঘটে যে একজন ব্যক্তি জমির মালিক, তিনি একজনের কাছে জমিটি বিক্রয় করে দিয়েছেন। যে ব্যক্তির কাছে বিক্রয় করে দিলেন, সেই ব্যক্তি যদি কোনো কারণে নামজারি করে না নিতে পারে সময় মতো কিংবা নির্দিষ্ট শর্ট টাইমের মধ্যে, তাহলে যে ব্যক্তিটি জমিটি বিক্রয় করে দিলেন সেই ব্যক্তি পরবর্তীতে আরেকজনের কাছে যদি জমিটি বিক্রয় করে দেন কিংবা তার পরবর্তী ওয়ারিশারা যদি দেখে যে এই ব্যক্তির নামে এখন পর্যন্ত নামজারি খতিয়ানের কাগজ রয়েছে, তাহলে ওই পরে ক্রয়কৃত ব্যক্তি কিংবা ওই সকল ব্যক্তি যে ওয়ারিশ রয়েছে তারা ওই নামজারির কাগজ দেখে নিজেদের নামে নামজারি খতিয়ান করার চেষ্টা করে। যদি কোনোভাবে করে ফেলে, তাহলে আগে যে ব্যক্তিটি জমি ক্রয় করেছে সেই ব্যক্তি কিন্তু পড়ে যাবে বিপদে। অনেক সময় জমির ভোগ দখলও ছাড়তে হয়। আবার অনেক ক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তি রিলেটেড ম্যাটারগুলো সবার আগে সামনে উঠে আসে। যদি এমন হয় যে সম্পত্তি ভাগাভাগি না হয় এবং একজন ওয়ারিশ সম্পত্তি বন্টন করে, যদি নামজারি না করে, শুধু মুখে মুখে তার অংশটুকু দখলে রাখে, তিনি যখন সম্পত্তিটি রেখে মৃত্যুবরণ করলেন, তার পরবর্তীতে তৃতীয় প্রজন্ম যখন সম্পত্তির মালিকানা অর্জন করে, তখন এসে দেখা দেয় বাধা বিপত্তি। দ্বিতীয় প্রজন্মর যদি কোনো ব্যক্তি বেঁচে থাকে, তাহলে তৃতীয় প্রজন্মকে কোনোভাবে সম্পত্তির মালিকানা অর্জন করতে দিতে চায় না। যদি থাকে আরো গ্যাঞ্জাম ফাসাদ, তাহলে তো কথাই নেই। এই বিষয়গুলো কিন্তু হওয়ার হামেশাই আমাদের চারপাশে ঘটে যাচ্ছে। আপনার সাথে হয়তো আজকে হয়নি, কালকে হবে। একজনের সঙ্গে আজকে হয়েছে, কালকে হয়তো তার সঙ্গে থাকবে না। যার কারণে এই নামজারি বিষয়গুলো এতটা জটিল যে আমাদের আদালতে জমি জমা সংক্রান্ত যে মামলাগুলো হয়, এর মধ্যে প্রায় 40 থেকে 30% মামলা এই নামজারি খতিয়ান সংশোধন সংক্রান্ত। এবং রাষ্ট্র বলে দিয়েছে যে যদি কোনো ব্যক্তি জমির নামজারিতে কোনোভাবে ভুল হয় কিংবা সংশোধন করে নিতে চায়, তাহলে ভূমি অফিসেই মিসকেসের মাধ্যমে সেটি সংশোধন করে নিতে পারবে। কিন্তু ভূমি অফিসগুলো এতটাই আলসে কাজকর্ম যে তারা সেখানে সেগুলোর সমাধান করেই দেয় না। ভূমি মালিকদেরকে সরাসরি আদালতে শরণাপন্ন হতে বাধ্য হতে হয়। এবং আদালতে গেলে প্রতিনিয়তই এই জেলা পর্যায়ে গিয়ে মামলাগুলো পরিচালনা করা কিন্তু একটি দুরূহ ব্যাপার দাঁড়িয়ে যায় একজন নিরীহ কৃষকের জন্য। যদি সেই কৃষকটি হয় অসচেতন কিংবা এই বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ, তাহলে তো কোনো কথাই নেই। দালালি তার জমির অর্ধেক টাকা খেয়ে ফেলবে। উকিল ধরতে হলে তো আরো কোনো কথাই নেই। আমরা কিন্তু অনেক সময় এই বিষয়গুলো নিয়ে এত পরিমাণে ভোগান্তি হয় যে যার অবকাশ নেই। এই জন্য এই নামজারি পদ্ধতিটাকে চিরতরে বাতিল করলো এবং বলা হলো যে আর কোনো ব্যক্তিকে নামজারি করার আবেদন করতে হবে না। তাহলে এই নামজারি পদ্ধতিতে যে সকল কার্য সম্পাদন হতো সেগুলো কিভাবে হবে? রাষ্ট্র কিংবা ভূমি মন্ত্রণালয় বলছে এই বিষয়ে দুটি সুখবর রয়েছে। প্রথমটি হলো নামজারি পদ্ধতিটাকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করে অনলাইন ভিত্তিক করে দেয়া। অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি জমির মালিকানা অর্জন করবেন, অর্থাৎ দলিল তৈরি করে নেবেন, সেই দলিলটি যখন রেজিস্ট্রি করা হবে তখনই সরাসরি ওই যে ব্যক্তি দলিলটি হস্তান্তর করলো ভূমি অফিসের থেকে কিংবা সাব রেজিস্ট্রি অফিসে, সেই সাব রেজিস্ট্রি অফিস থেকে ভূমি অফিসে জানতে চাওয়া হবে যে ব্যক্তি জমির দাতা সেই ব্যক্তি জমির মালিক কিনা, এখন পর্যন্ত ওই ব্যক্তির নামে জমির নামজারি খতিয়ানের কাগজ রয়েছে কিনা। সেখান থেকে যখন কোনো একটি রিপোর্ট প্রদান করা হবে, সেই রিপোর্টের উপর নির্ভর করবে জমিটির রেজিস্ট্রিকৃত দলিলটি সম্পূর্ণরূপে বৈধতা দেওয়া হবে কি হবে না। যদি ভূমি অফিস থেকে নো অবজেকশন রিপোর্ট দেওয়া হয় এবং বলা হয় যে ব্যক্তি জমির দাতা
সেই ব্যক্তির নামে খতিয়ান রয়েছে এবং মালিক তিনি, তাহলে রেজিস্ট্রি হয়ে যাবে। যদি বলা হয় যে যে ব্যক্তি জমির দাতা সেই ব্যক্তিকে যথেষ্ট পরিমাণে সন্দেহ করার মতো কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে, তাহলে এই যে জমিটি হস্তান্তর এবং দলিলটি রেজিস্ট্রি সেটি হবে না, কিংবা সেটির বৈধতা দেওয়া হবে না। এখন যদি কোনো কারণে বৈধতা দেয়া হয়, অর্থাৎ দলিলটি রেজিস্ট্রি হয়ে সম্পত্তির মালিকানা হস্তান্তর বৈধ হয়, তাহলে যে ব্যক্তির সম্পত্তির গ্রহীতা নতুন মালিক সেই ব্যক্তিকে আগে যেরকম ভাবে এই দলিলের সার্টিফাইড কপি দ্বারা পরবর্তীতে নামজারি আবেদন করতে হতো, একটি আবেদন ফর্ম পূরণ করতে হতো, প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হতো, সরকার নির্ধারিত 1170 টাকা ফি দিতে হতো এবং সঙ্গে ঘুষ প্রদান করতে হতো এবং দিনের পর দিন ঘুরতে হতো, সেটি আর লাগবে না। এই যে রেজিস্ট্রিকৃত দলিলটি যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে নতুন পদ্ধতি অনুসারে ওই দাতার নাম কেটে যে ব্যক্তি সম্পত্তির গ্রহীতা নতুন মালিক তার নামেই ভূমি অফিস থেকে এই নামজারি খতিয়ান সংশোধন করে দেওয়া হবে। প্রয়োজনীয় ফি এবং ডকুমেন্ট এই সাব রেজিস্ট্রি অফিস থেকে ভূমি অফিসকে সরবরাহ করা হবে। অর্থাৎ ভূমি অফিস শুধুমাত্র হুকুমের গোলাম হয়ে যাবে, সব দায়িত্ব পালন করা হবে সাব রেজিস্ট্রি অফিস থেকে। যদিও বা এখান থেকে কাজটি সম্পাদন করা হলে ভূমি অফিস কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, সেই জন্য তারা বাধা প্রদান করেছে, বিভিন্ন জটিলতা দেখাচ্ছে, কিন্তু সরকারও নাছোড়বান্দা, সেখান থেকে কি কি সমস্যাগুলো আছে সেগুলো ধাপে ধাপে সমাধান করে তারপরে চূড়ান্ত পর্যায়ে কিন্তু এখন এসে পৌঁছেছে। তাই এই প্রক্রিয়ায় যদি নামজারি সম্পন্ন হয়ে যায়, তাহলে আলাদা করে আর কোনো ব্যক্তিকে নামজারি করার আবেদন করতে হবে না, পড়তে হবে না ভোগান্তিতে। অর্থাৎ নামজারি বলে যে একটি বিষয় ছিল সেই বিষয়টি থাকবে না। ভূমি মালিকরা ভুলেই যাবে হয়তো সামনে যে নামজারি বলে একটা কোনো বিষয় ছিল এবং সেই বিষয়ের দ্বারা ভূমি মালিকরা কোনো ভোগান্তি শিকার হতো। এবং দ্বিতীয় নম্বরে যে বিষয়টির কথা বলা হচ্ছে যে যদি কোনো ক্ষেত্রে নামজারি ভুল হয় কিংবা নামজারি কোনো কারণে ঝামেলা হয় যেটি সংশোধন করা প্রয়োজন, ভূমি অফিসও যদি ইচ্ছাকৃতভাবে করে, কোনো তথ্য প্রদান করতে গিয়ে করা হয় কিংবা করণিক ভুল হয়, তাহলে সেই ভুলগুলো আর সরাসরি আদালতে গিয়ে মামলা করে সমাধান করতে হবে না। 11টি বিষয় নিয়ে সুনির্দিষ্ট পরিপত্র প্রকাশ করা হয়েছে যে এই 11টা ভুল, অর্থাৎ নামের ভুল, জমির পরিমাণের ভুল, দাগ নম্বরের ভুল, জমির যে দাতা তার নামের কোনো তথ্য থাকলে সেগুলো যদি ভুল হয়, মৌজা নাম্বারে যদি ভুল হয়, জেএল নাম্বারে যদি ভুল হয়, অর্থাৎ এই ধরনের 11টি যদি ভুল হয়ে যায়, সেই ভুলগুলো এখন ভূমি অফিসে ভূমি মালিকরা শুধুমাত্র একটি আবেদন করবে, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ভুলগুলো সংশোধন করে দেওয়া হবে এবং এ বিষয়ে একটি পরিপত্রে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তাহলে কি দাঁড়ালো, এই ভুলগুলো যদি কোনো কারণে এই নামজারির কাগজে অর্থাৎ খতিয়ানে হয়ে যায়, তাহলে ভূমি অফিস থেকে সেগুলো সমাধান করে নেওয়া যাবে। যদি ভূমি অফিস থেকে করে না দেওয়া হয় তাহলে প্রশ্ন কিন্তু আসতেই পারে, তাহলে ভূমি অফিস কেন করে দিতে পারবে না এই বিষয়ে তাদের কাছ থেকে লিখিত জবাব চাওয়া যেতে পারে। যদিও বা আমাদের দেশের আমলারা বড় ধরনের ভাব নিয়ে থাকে, সহজ বিষয়গুলো দিতে চায় না, ভূমি মালিকদেরকে অল টাইম দোলের উপর রাখতে চায়, ঝাড়ির উপরে রাখতে চায়, তাই বিষয়গুলো সেইভাবেই ভূমি মালিকদেরকে ডিল করতে হবে। আর যদি কোনো কারণে এমন হয় যে সরাসরি বিষয়গুলো সংশোধন করে দিলে খতিয়ানের মূল বিষয়বস্তু পরিবর্তন হওয়ার সুযোগ থাকে, অর্থাৎ মালিক পরিবর্তন হয়ে যেতে পারে, জমির যে মূল উদ্দেশ্য নিয়ে যে জমিটির উদ্দেশ্য করে এই নামজারি খতিয়ান কাগজ সংশোধন করা হয়েছে সেটির কোনো আমূল পরিবর্তনের সুযোগ থাকে, তাহলে কিন্তু ভূমি অফিস সেটি দিতে বাধ্য নয়। সেক্ষেত্রে ভূমি মালিকদেরকে আদালতের দ্বারস্থ হতে হবে। এখানেও একটি টুইস্ট দেওয়া হয়েছে যে সরাসরি আদালতের দ্বারস্থ না হয়ে ভূমি মালিকেরা সর্বপ্রথম জেলা পরিষদে গিয়ে যে জেলা কালেক্টর থাকে তাকে আবেদনের মাধ্যমে বিষয়টি অবহিত করবে, সেখান থেকে সেই বিষয়টি সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে। যদি ভূমি মালিকেরা সেখানেও সমাধান না পায়, তাহলে সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে আদালতে মিস কেসের মাধ্যমে বিষয়গুলো সমাধান করে নিতে পারবে। তবে সবার আগেই আদালতে গিয়ে মিস কেস না করার জন্য ভূমি মালিকদেরকে উৎসাহিত করা হচ্ছে। যদি কেউ করে ফেলে তাহলে সেই বিষয়গুলো আমলে নেওয়া হবে না, অর্থাৎ প্রাথমিক যাচাই বাছাই সেই বিষয়গুলো বাতিল পড়ে যাবে এবং ভূমি মালিকদেরকে আবার সেই ভূমি অফিসেই এসে আবেদন করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন তাহলে প্রশ্ন দাঁড়ায়, যদি আদালত না নেয়, ভূমি অফিসে করে না দেয়, তাহলে ভূমি মালিকেরা কি ফুটবল কিংবা ভলিবল যে পার থেকে একবার ওই পারে, একবার ওই পার থেকে একবার এই ভারে করে দেওয়া হবে? এই বিষয়ে সুনির্দিষ্ট করে বলা হচ্ছে যে কোনো কর্মকর্তা যদি ভূমি মালিকদেরকে কোনোভাবে হয়রানি করার চেষ্টা করে কিংবা করে, সেই ক্ষেত্রে ভূমি
মন্ত্রণালয়ের একটি হটলাইন নাম্বার রয়েছে, সেই হটলাইন নাম্বারে অভিযোগ দায়েরের মাধ্যমে যথেষ্ট প্রমাণ যদি ভূমি মালিকদের থাকে তাহলে ওই সকল কর্মকর্তা কিংবা কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এবং ভূমি মালিকদের যদি কোনো দোষ থাকে, ঘুষ প্রদানের চেষ্টা করে, সেটি যদি প্রমাণিত হয় তাহলে ভূমি মালিকদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দুটি সুখবর প্রদান করা হয়েছে, এই দুটি সুখবর যদি বাস্তবায়ন হয় এবং ভূমি মালিকরা যদি এর সুফল পায় তাহলে ভূমি বিষয়ক যে হয়রানি সেটি প্রায় 80% কমে যাবে। কেননা দলিল রেজিস্ট্রি করতে গেলে তেমন একটি হয়রানি হতে হয় না, কিন্তু নামজারি করতে গেলে এবং নামজারির পরে খতিয়ানের অনুযায়ী যে হোল্ডিং নম্বর এবং খাজনা পরিষদের বিষয়টি থাকে, তাই এই নামজারিতেই 80% ভোগান্তি করা হয় ভূমি মালিকদেরকে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়টি বাস্তবায়নের মাধ্যমে খুব সহজেই, খুব দ্রুতই হয়রানি মুক্তভাবে নিজের জমির মালিকানা অর্জন করতে পারবেন। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে, কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।